সুধী দর্শকবৃন্দ সবাইকেই স্বাগতম জানাই। আজকে আমি ক্লাস 8-এর পঞ্চম অধ্যায় অর্থাৎ উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া ও সহযোগিতা এবং বিদ্রোহ এই অধ্যায়ের দ্বিতীয় পর্বের আলোচনা পর্ব শুরু করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না এবং নতুন বন্ধুদের জানিয়ে যেতে ভুলবে না। তোমাদেরকে অবশ্যই বলবো যে অংশটুকু আমি এখানে দাগিয়ে রেখেছি সেইগুলো তোমাদের পড়ার জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য সেই অংশগুলো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে বইয়ে দাগ দিয়ে পড়ে নিও। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। চলে যাওয়া যাক মূল পর্বে। কৃষক ও উপজাত সমাজের বিদ্রোহ আজকে আমরা জানব। কৃষক এবং উপজাত সমাজের বিদ্রোহ কোন সময়ের? একেবারে ঊনবিংশ শতকের শেষের দিকে এবং বিংশ শতকের গোড়ার দিকে ভারতের কিছু কিছু জায়গায় আঞ্চলিক এবং কিছু কিছু স্থানীয় মানুষদের সহযোগিতায় কিছু বিশেষ সংগ্রাম গড়ে উঠেছিল প্রশাসনিক ঔপনিবেশিক ক্ষমতার বিরুদ্ধে। সেই ঔপনিবেশিক ক্ষমতার বিরুদ্ধে যে আন্দোলনগুলো গড়ে উঠেছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আন্দোলন হলো সাঁওতাল বিদ্রোহ। এই সাধারণত বিদ্রোহগুলো সেই সময় শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষরা ভেবেছিলেন যে এগুলো ছোটোখাটো নিছক কোনো আইন শৃঙ্খলার সমস্যা অথবা অসভ্য আদিম মানুষের বিদ্রোহ বলে খাটো করা হতো। কিন্তু প্রকৃতপক্ষে এই আন্দোলনগুলো তখনকার মানুষের ইংরেজি যে উপনিবেশ শাসন করার যে পদ্ধতি এবং তাদের যে রীতিনীতি সেই আন্দোলনগুলোর বিরুদ্ধে কিন্তু একত্রভাবে বা তাদের আন্দোলনের প্রতিবাদের বিরুদ্ধে এই আন্দোলনগুলো গড়ে উঠেছিল। মূল যে বিদ্রোহ প্রথম আমরা পড়ব সাঁওতাল বা হুল বিদ্রোহ। এটা তোমাদের টিকা হিসাবে পড়ে 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবং সাঁওতাল বিদ্রোহের কিছু বিখ্যাত নেতার নাম বা বিখ্যাত যারা সাঁওতাল বিদ্রোহের ভূমিকা বা সাঁওতাল বিদ্রোহ আন্দোলনগুলি গড়ে তোলা সাহায্য করেছিলেন তারা হলেন সিধু কানহু চাঁদ এবং ভৈরব। এই সাঁওতাল বিদ্রোহ মূলত হয়েছিল সাঁওতালদের যারা ঔপনিবেশিক শাসনের আমলে যেসব মহাজনরা ছিলেন তাদেরকে বলা হতো দিকু। এই মহাজনরা সাঁওতালদের যে রাজস্ব বা ফসলের উপরে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করেছিল এবং তার ফলে সাঁওতালরা নিজেদের ভিটে বাড়ি জমিদারদের কাছে বন্ধক রাখতে হয়েছিল এবং তাদের ক্ষেত্রে সমাজে বেঁচে থাকার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়েছিল। এবং সেই সঙ্গে তখনকার সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনরা যে রেলপথ নির্মাণ করতেন সেই রেলপথের কাজে বিনা পরিশ্রমে সাঁওতালদের বেকারভাবে খাটানো হতো। তাহলে এই সব যে জোর করে তাদের জায়গা জমি কেড়ে নেওয়া, তাদেরকে জোর করে কাজে নিযুক্ত করা বিনা পারিশ্রমিকে, তার বিরুদ্ধে তারা কিন্তু রুখে দাঁড়িয়েছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এবং সেই জন্যই ভাগলপুর থেকে রাজমহল এলাকা পর্যন্ত এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। তবে এই বিদ্রোহ শেষে ব্রিটিশ সরকার নির্মমভাবে সাঁওতালদের আক্রমণ করে এই বিদ্রোহ দমিয়েছিল। পরবর্তী সময়ে এই সাঁওতালদের আন্দোলন পুরোপুরিভাবে ব্যর্থ যায়নি। সাঁওতালদের জন্য গড়ে তোলা হয়েছিল সাঁওতাল পরগনা, যার ক্ষেত্রে সাঁওতালদের একটু পরবর্তী সময়ে বেঁচে থাকার লড়াইয়ে তাদেরকে টিকে থাকতে গেলে তারা আরও সুবিধাভোগী বা তারা উপনিবেশিক শাসনের কাছ থেকে সুবিধা লাভ করেছিল। সাঁওতাল বিদ্রোহ এবং হিন্দু প্যাট্রিয়ট হচ্ছে তখনকার সময়ে একটি সংবাদপত্র, যেটা আমরা আগেই জেনেছি। হিন্দু প্যাট্রিয়টের সেই সময়ে সংবাদপত্রের সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এই সাঁওতালদের বিদ্রোহ বা এই ওয়াহাবি সাঁওতালের হুল বিদ্রোহ নিয়ে তিনি সেই সময় তাদের সংবাদপত্রে লিখে গেছেন যে সাঁওতালদের এই বিদ্রোহ কেবল নিছক বিদ্রোহ নয়, এদের পিছনে রয়েছে ঔপনিবেশিক কর্তাদের শাসন ব্যবস্থা। এই জন্য তিনি বলেছেন যে কেবল সাঁওতালদের বিদ্রোহীর জন্য দায়ী যারা তাদেরকে ধরে কেবল শাস্তি দিলে হবে না, এর পিছনের যে মূল কারণ অর্থাৎ ঔপনিবেশিক শাসন, সেই ঔপনিবেশিক শাসনের প্রতি মানুষকে সজাগ হতে হবে এবং তাদেরকেই এই বিদ্রোহের কারণ হিসাবে দর্শিয়ে তাদেরকেই শাস্তি দেওয়া উচিত। আসল শাস্তি কিন্তু সাঁওতালদের দেওয়া উচিত নয়। মালাবার মোপাল বিদ্রোহ। দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে কৃষকদের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেটা হচ্ছে মোপালা বিদ্রোহ। এই মোপালা বিদ্রোহ মূলত কৃষি শ্রমিক এবং ছোট ব্যবসায়ী এবং জেলে এদের উপর নির্ভর করে তৈরি হয়েছিল। এই মোপালা বিদ্রোহে মূলত ঔপনিবেশিক শাসনের যে কর ব্যবস্থা এবং কৃষির অধিকার, এই
অধিকার এবং রাজস্বের বোঝা, এই বোঝার উপর বা রাজস্বের বোঝা সহ্য করতে না পারে এই মোপালা বিদ্রোহ বা আন্দোলন গড়ে উঠেছিল। এরপরে আমরা জানবো ওয়াহাবি আন্দোলন। এই ওয়াহাবি আন্দোলন মূলত তৈরি হয়েছিল বা মূলত ওয়াহাবি আন্দোলন সূচনা হয়েছিল আব্দুল ওয়াহাবের নেতৃত্বে আরবে। আব্দুল ওয়াহাবের নেতৃত্বে কোথায়? আরবে এবং পরবর্তী সময়ে ভারতবর্ষের ওয়াহাবি আন্দোলনের পরিচালনা করেছিলেন রায়বেরিলি অঞ্চলের সৈয়দ আহমেদ নামের এক ব্যক্তি এবং ওয়াহাবিদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে সংঘবদ্ধ করে তোলেন। মীর নিসার আলী অর্থাৎ তিতুমির এই ওয়াহাবি আন্দোলনের অনুপ্রাণিত হয়ে তিনি ওয়াহাবি আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তিতুমিরের নেতৃত্বে নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু হয় এবং নারকেলবেড়িয়া, ফরিদপুর, নদিয়া এইসব অঞ্চলে বিদ্রোহগুলো পরবর্তী সময়ে ছড়িয়ে পড়ে এবং তিতুমির সেই সময় তখনকার স্থানীয় জমিদার নীলকর এবং ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে তিতুমির সংগ্রাম করেছিলেন। সেই সময় ঔপনিবেশিক শাসনদের বিরুদ্ধে বা কোম্পানি সরকারের শাসনের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। নারকেলবেড়িয়ায় তিনি বাঁশের কেল্লা স্থাপন করে তিনি সেখানকার বাদশাহ হিসাবে উপাধি নেন তিতু হিসাবে মীর নিসার আলী এবং পরবর্তী সময়ে বারাসাত বিদ্রোহ, এই বারাসাত বা নারকেলবেড়িয়াতে বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান দেখে বাঁশের কেল্লা ধ্বংস করেন 1831 খ্রিস্টাব্দে। তাহলে আমরা ওয়াহাবি আন্দোলন বা বারাসাত বিদ্রোহ সম্পর্কে জানলাম। এরপরে জানবো টিকা পড়ে এই অংশগুলো থেকে তোমাদের মূলত নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ বাংলাতে সংগঠিত হয়েছিল কারণ বাংলাকে কেন্দ্র করে নীলকরদের কৃষকদের উপরে নীলকররা অত্যাচার করতেন। সেই চাষ করা এবং চাষ না যারা করতে রাজি থাকতেন তাদের উপর নীলকর সাহেবরা জোর করে চাপিয়ে দিতেন চাষ করতে হবে এবং চাষ করলে সেই সব কৃষকদের কিন্তু সমস্যার আর কোনোদিন সমাধান হতো না। তারা দিনের পর দিন দেনাগ্রস্ত হয়ে পড়তেন এবং নীলকরদের যে অত্যাচার, সেই অত্যাচারে তারা একেবারে নিঃস্ব হয়ে যেতেন। সেই বিরুদ্ধে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। একেই বলা হয় নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহের যারা নেতা ছিলেন তারা হলেন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন। খ্রিস্টান মিশনারি রেভারেন্ড জেমস লং নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন। হিন্দু প্যাট্রিয়ট সোমপ্রকাশ পত্রিকায় নীল চাষীদের পক্ষে হয়ে দাঁড়ান এবং তাদের কথাবার্তায় ওই বিশেষ পত্রিকাগুলোতে ছাপানো হতো। 1863 খ্রিস্টাব্দে নাগাদ নীল বিদ্রোহ শেষ হয়ে আসে কারণ সেই সময়ে ইংল্যান্ডে কলকারখানাতেই নীল উৎপাদন করা শুরু হয়ে যায়। এর ফলে নীল চাষের গুরুত্ব কমতে থাকে এবং নীল বিদ্রোহ পরপর শিথিল হতে থাকে। নীল বিদ্রোহ এবং হিন্দু প্যাট্রিয়ট। নীল বিদ্রোহ হিন্দু প্যাট্রিয়টে আমি যে কথাগুলো বললাম যে তখন আগে হিন্দু প্যাট্রিয়টের ওই সময়ে সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তিনি হিন্দু প্যাট্রিয়টে নীলকর সাহেবদের যে অত্যাচার, সেই অত্যাচারের কথা তুলে ধরতেন এবং তার জন্য তিনি খবরাখবরের জন্য শিশির কুমার ঘোষ এবং মনমোহন ঘোষকে কাজে লাগিয়েছিলেন। 1858 খ্রিস্টাব্দে তিনি লেখেন যে বাংলায় নীল চাষ একটি সংগঠিত জুয়াপোর বা নিপীড়ন ব্যবস্থা, যার ফলে যে একবার চাষ করবে তিনি সেই চাষ থেকে বা সেই ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে না, আর যারা চাষ করতে রাজি নয় তারা নীলকরদের অত্যাচারের হাত থেকে বাঁচবে না। ফরাজি আন্দোলন তখনকার সময়ে টুকরো কথাতে ফরাজি আন্দোলন এবং পূর্ব বাংলার ফরিদপুরে হাজি সারিয়ত উল্লাহ গরিব চাষীদের নিয়ে ফরাজি আন্দোলন করেছিলেন। এই ফরাজি আন্দোলনের মূল লক্ষ্য ছিল জমিদার নীলকর এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ফরাজি আন্দোলন সংগঠিত হয়েছিল এবং 19বিংশ শতকের সেই দিক পর্যন্ত এই ফরাজি আন্দোলন চলেছিলেন। তাহলে ফরাজি আন্দোলন কোথায় হয়েছিল? পূর্ব বাংলার ফরিদপুর অঞ্চলে এবং এর বিশেষ নেতা বা ফরাজি আন্দোলনে যার কর্তৃত্বে গড়ে উঠেছিলেন তিনি হলেন শরিয়ত উল্লাহ গরিব চাষীদের ফরাজি আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হয়েছিলেন। মুন্ডা উলগুলান কথার অর্থ হচ্ছে বিদ্রোহ।
মুন্ডারা যারা সমাজের উপজাত সম্প্রদায়ের কৃষকরা তারা সাঁওতাল, মূলত মুন্ডা একটি সাঁওতালদের উপজাতি। সেই মুন্ডারা উলগুলান বা মুন্ডা বিদ্রোহ করেছিলেন 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে। তাদেরও মূলত এই জমিদার, মহাজন এবং খ্রিস্টান মিশনারি ও ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে তাদের নিয়ম নীতি এবং তাদের চলে যাওয়া জমি এই বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিলেন। তাদের নেতা ছিলেন মুন্ডাদের বিরসাকে তারা অলৌকিক ক্ষমতা বা দেবতা বলে মানতেন এবং বিরসা আন্দোলনে কেবল দিকুদের বিতাড়নেই থেমে থাকেননি। ব্রিটিশ শাসনের অবসানের ঘটিয়ে বিরসা শাসন প্রতিষ্ঠা করাই মুন্ডা উলগুলানের অন্যতম লক্ষ্য হিসাবে ছিল এবং তবে ঔপনিবেশিক প্রশাসনের দমন পীড়নের ফলে মুন্ডা উলগুলান পরবর্তী সময়ে পরাস্ত হন। মুন্ডা উলগুলান ও কবে সংগঠিত হয়েছিল? 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের সময়ের মধ্যে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ থেকে তোমাদের বড় লং প্রশ্ন পড়ে। 1857 বিদ্রোহকে কি মহাবিদ্রোহ বলা চলে, বা এই বিদ্রোহ যে সংগঠিত হয়েছিল এতে কারা নিযুক্ত ছিলেন, কেন এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল, বা এই বিদ্রোহ পরবর্তী সময়ে কেন জাতীয়তার রূপ নিয়েছিল, এই বিভিন্ন ধরনের প্রশ্ন এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসে। 1857 খ্রিস্টাব্দের যে বিদ্রোহের কথা আমরা জানব সেটা মূলত সেনাদের দ্বারা সংগঠিত হয়েছিল। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ কোম্পানি কিভাবে সেনাবাহিনী তৈরি করেছিল তা আমরা আগে জেনেছি এবং পরবর্তী সময়ে 1820 দশকে ব্রিটিশ কোম্পানির যে সেনারা যারা নিযুক্ত হতেন বা সেনা হিসাবে যারা ব্রিটিশ কোম্পানির ঔপনিবেশিক শাসনের সঙ্গে যুক্ত হতেন তাদের নানা রকম সংস্কারের নীতি প্রয়োগ করা হয় এবং এই ব্রিটিশ সরকারের সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের জাতের মানুষ বসবাস করতেন। সেই জাতের বিভিন্ন মানুষদের সুযোগ সুবিধা কিন্তু তেমনভাবে দিতেও না, বা একটাই বিশেষ জাতিকে তারা সুবিধা দিতেন। এর ফলে কি হতো না, বিপরীত পক্ষে যারা অন্য সম্প্রদায় বা অন্য জাতির যারা সেনা তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং শেষমেশ 1857 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ পরবর্তী সময়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এই বিদ্রোহের সূচনা হয়েছিল গোড়ার দিকে কলকাতার দমদম সেনা ছাউনির সিপাহীরা বন্দুকের টোটা নিয়ে গুজব ছড়িয়ে যায়, যে বলা হয় এই বন্দুকের টোটায় যে এনফিল্ড রাইফেলগুলোতে যে টোটা ভর্তি করা হয় সেই টোটাগুলো নাকি গরু ও শূকরের চর্বি মেশানো। এই টোটাগুলো রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। তার ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। এই গুজবটি খানিকটা ঠিকই ছিল। দ্রুত সারা দেশে এই সেনা ছাউনিতে গুজবটি ছড়িয়ে পড়ে এবং পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার এই সতর্ক হয়ে এই টোটা তৈরির প্রক্রিয়াটি বন্ধ করে দেয় এবং কোম্পানি শাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনার মানুষের চেষ্টা করেন। কিন্তু সেই আস্থা ফিরিয়ে আনার যে চেষ্টা, সেই চেষ্টাটা সফল হয়নি। পরবর্তী সময়ে 1857 খ্রিস্টাব্দে যখন মার্চ মাসের শেষের দিকে ব্যারাকপুরের সেনা ছাউনিতে সিপাহী মঙ্গল পাণ্ডে এক ইউরোপীয় সেনা আধিকারিককে গুলি করেন এবং মঙ্গলের সহকর্মীরা কর্তৃপক্ষের আদেশ পেয়ে মঙ্গলকে গ্রেপ্তারও করেননি। দ্রুত এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পরবর্তী সময়ে এই মঙ্গল পাণ্ডে এবং তার সেনাকর্মীদের বন্দি বানানো হয় এবং বন্দি বানিয়ে তাদেরকে ফাঁসি বা নির্মমভাবে হত্যা করা হয়। আম্বাল, লখনৌ, মিরাট প্রভৃতি অঞ্চল থেকে নানা রকম গোলযোগের খবর সেনা ছাউনিতে ছড়িয়ে পড়তে থাকে এবং মে মাসের মাঝামাঝি সময়ে মিরাটের সেনারা বিদ্রোহ ঘোষণা করেন। শুরু হয় কোম্পানির বিরুদ্ধে সেনাবাহিনীর বিদ্রোহ। এই সেনাবাহিনীর বিদ্রোহ 1857 সালের বিদ্রোহ নামে পরিচিত। পরবর্তী সময়ে মিরাটের সিপাহীরা প্রথমে তাদের বন্দি সহকর্মীদের বন্দি থেকে মুক্ত করেন এবং তারা ইউরোপীয় সেনা আধিকারিকদের মেরে ফেলে সম্মিলিতভাবে দিল্লির দিকে রওনা দেয়। দিল্লিতে গিয়ে সেখানকার সিপাহীরা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে হিন্দুস্তানের সম্রাট বা মুঘল সম্রাট হিসাবে তারা স্বীকৃতি লাভ করেন এবং ধীরে ধীরে উত্তর পশ্চিম প্রদেশ, অযোধ্যার বিভিন্ন সেনা ছাউনিতে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। অনেক জায়গায় বিদ্রোহ সিপাহীদের সঙ্গে স্থানীয় কিছু অভিজাত ও সাধারণ জনগণ একজোট হয়েছিল, ফলে দ্রুতই সিপাহীদের বিদ্রোহ গণবিদ্রোহের আকার নিয়েছিল। এই বিদ্রোহ গণবিদ্রোহ আকার নেওয়ার পিছনে দুটি কারণ ছিল। মূলত যে দুটি কারণ সেটা হলো
এক যারা ব্রিটিশ সরকারের যে শাসন নীতি, সেই শাসন নীতিতে যেসব মধ্যবিত্ত সম্প্রদায়ের কিছু জমিদার সম্প্রদায়ভুক্ত মানুষ ছিলেন, যারা কিছু সুযোগ সুবিধা পাননি, তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। যাদের নিজেদের হাত থেকে জমি চলে গিয়েছিল, যেমন চিরস্থায়ী বন্দোবস্ত বসার মাধ্যমে বা অধীনতামূলক সত্ত্ব বিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি, এর ফলে কিছু সমাজের জমিদার শ্রেণীর মানুষদের জমিদারি চলে গিয়েছিল। এর ফলে তারা ব্রিটিশ সরকারের পক্ষে রুখে দাঁড়িয়েছিল এবং সমাজের একেবারে নিচু শ্রেণীর যারা কৃষক সম্প্রদায়, যারা সমাজের ব্যবসায়ী, যাদের কৃষক, যারা ব্রিটিশ সরকারের রাজস্ব নীতির বিরুদ্ধে তারা নিঃস্ব হয়ে গিয়েছিল, তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং তারা এই সেনাবাহিনীদের মদত দিতেন বা সেনাবাহিনীদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে এই পুরো গণ আন্দোলনের সঙ্গে কিন্তু সমাজের সমস্ত শ্রেণীর মানুষ যুক্ত হননি। কারা যুক্ত হননি না, বিশেষ করে পাঞ্জাব এবং বাংলা এই দুটো এলাকাতে যে সব সেনা ছাউনিতে সেনারা বসবাস করতেন, তারা কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেননি। এই বিদ্রোহে বলা যায় সাধারণত যারা অংশগ্রহণ করেছিলেন তারা হলো বেঙ্গল আর্মির সিপাহীরা। এই বেঙ্গল আর্মির সিপাহীরা মূলত অযোধ্যায় যারা বসবাস করেন, সেই অযোধ্যায় বসবাসকারী মানুষরাই এই বেঙ্গল আর্মি সিপাহীতে যুক্ত ছিলেন এবং ধরা হয় তখনকার ব্রিটিশ সেনাবাহিনীর যে মোট সেনার, সেই মোট সেনার প্রায় অর্ধেক সংখ্যক এই 1857 সেনা বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী আদতে অযোধ্যার বাসিন্দা ছিলেন এবং সেই জন্যই এই বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী এই বিদ্রোহে যুক্ত হয়েছিলেন। তাছাড়া এই বিদ্রোহে যুক্ত হওয়ার কারণ সেনাদেরকে তখন সমানভাবে সুযোগ সুবিধা দেওয়া হতো না। একই জাতি বা অন্য জাতিভুক্ত এবং কিছু কিছু সেনাদের ক্ষেত্রে নিয়ম লাগু করা হয়েছিল। সেই সেনারা তাদের পার্শ্ববর্তী এলাকাগুলো দেখাশোনার সঙ্গে সঙ্গে যদি অন্য পার্শ্ববর্তী বা দূরবর্তী এলাকাতে কোনো গণ্ডগোল তৈরি হয়, তাদেরকে তাহলে বিনা পারিশ্রমিকে সেই জায়গায় গিয়ে তাদেরকে এই সমস্যাগুলো মেটাতে হবে। এর ফলে কিন্তু তাদের মধ্যে কোনো এক অর্থনৈতিক দিক থেকেও একটি অসামঞ্জস্যতা তৈরি হয় বা ভাতার দিক থেকেও সিপাহীদের মধ্যে কিন্তু সমস্যা তৈরি হয়। এই 1857 খ্রিস্টাব্দে সেনা বিদ্রোহের পরবর্তী সময়ে সিপাহী বিদ্রোহে পাঠানোর জন্য হয় এবং এর পরবর্তী সময়ে এই রাইফেলের টোটাল গুজবটি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং শেষে ওই যে বললাম যে বাঙালি শিক্ষিত সমাজের অনেকেই এই বিদ্রোহকে নিন্দা করেছিলেন। পরবর্তী সময়ে আমি যেটা বললাম যে এই বিদ্রোহে মূলত দুটি সম্প্রদায়ের মানুষের যুক্ত হয়েছিল, সেই কথাগুলো এখানে রয়েছে। সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যেতে পারে কি পারে না সেই সম্পর্কে কিছু মতবাদ রয়েছে। এর ফলে সিপাহীদের এই সিপাহী বিদ্রোহের মূল কারণ কি ছিল না, সিপাহী বিদ্রোহীদের মূল বিশ্বাস ছিল যে ব্রিটিশ শাসনে তাদের দিন, বিশ্বাস, ধর্ম অর্থাৎ ধর্ম নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তাদের বিশ্বাস এবং ধর্ম নষ্ট করার জন্য ব্রিটিশ সরকার উঠে পড়ে লেগেছে। এই দিন এবং ধর্ম যাতে পুরোপুরিভাবে ফিরে আসে সেই জন্য তারা সশস্ত্রভাবে ব্রিটিশ সরকার বা ইউরোপীয় বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন এবং পুরোপুরি মুঘল শাসনে তারা কিন্তু একেবারে ফিরিয়ে আনার সপক্ষে ছিলেন না। কিছু মানুষ কোনো এক বিশেষ নেতা বা নেত্রীকে তারা সামনে রেখে এগোতে চেয়েছিলেন, সেই জন্যই তারা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে তাদের সম্রাট হিসাবে তারা ঘোষণা করেছিলেন। এই সামন্ত প্রভু এবং জমিদারদের বিদ্রোহের সঙ্গে যুক্ত হওয়া পড়লেও সমস্ত ক্ষেত্রেই তারা শেষ সিদ্ধান্ত নিতেন না, বরং অনেক সামন্ত প্রভু ও জমিদাররা খানিক পরিস্থিতির চাপে জনগণের বিদ্রোহে যোগ দেন। এমনকি বাহাদুর শাহ জাফর নিজেও বিদ্রোহের তরফে নেতৃত্বের প্রস্তাব পেয়ে অবাক হয়েছিলেন। সে সময় ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব খানিক জোর করে এই সিপাহী বিদ্রোহের মধ্যে টেনে আনা হয়েছিল। ফলেই সামন্ত প্রভু এবং জমিদারদের অংশগ্রহণের উপর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ নির্ভর ছিল না, মূলত বিদ্রোহ নির্ভর ছিল সেনা এবং সাধারণ মানুষের উপরে। এবং এই সেনারা পরবর্তী সময়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে কিভাবে তাদের সাংগঠনিক বা তাদের ক্রিয়াকর্ম চলবে, তারা তার জন্য কি করতেন, রুটি পাঠাতেন বা চাপাটি পাঠাতেন। চাপাটির মাধ্যমে তারা খবর বা আদান প্রদানের মাধ্যমে তাদের সংগ্রামকে
এগিয়ে নিয়ে গেতেন। 1857 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসের শেষের দিকে দিল্লি পুনরায় ব্রিটিশ বাহিনী বা উপনিবেশিক বাহিনী পুনরায় দখল করেন এবং মোগল সম্রাট শাহ জাফরকে বন্দি করে রেঙ্গুনে নির্বাসন দেয়। এইভাবেই পরবর্তী সময়ে তাদের দমন পীড়ন এবং 1859 খ্রিস্টাব্দে গোড়ার দিকে ব্রিটিশ সেনার উত্তর ও মধ্য ভারতের বিভিন্ন অংশের বিদ্রোহীদের হারিয়ে দিয়েছিলেন ব্রিটিশ সরকারের বাহিনীরা। এর ফলে পরবর্তী সময়ে এই 1857 সালের বিদ্রোহ বা সেনা বিদ্রোহ পরপর দমন পীড়নের মধ্য দিয়ে অনেকটাই নির্মূল করা গিয়েছিল। এই হচ্ছে এবং শেষে 1857 খ্রিস্টাব্দের এই অভিঘাতের ফলে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল এবং বদলে ব্রিটেনের পার্লামেন্টে সরাসরি ভারত শাসনের ক্ষমতায় নিজের হাতে তুলে নেয়। এই আইন জারি করেন ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়। পাশাপাশি রানীর মন্ত্রিসভার একজন সদস্য ভারত শাসন বিষয়ে দেখভালের জন্য সচিব করে নেওয়া হয় এবং ভারতের গভর্নর জেনারেল পদটিকে তুলে দিয়ে রাজপ্রতিনিধি অর্থাৎ ভাইসরয় তৈরি করা হয়। যেমনি লর্ড ক্যানিং যিনি ছিলেন 1857 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল, তিনিই প্রথম ভাইসরয় হিসাবে যুক্ত হন। 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর থেকে ভারত শাসন সংক্রান্ত এই আইনটি বলবৎ শুরু হয় এবং ভারতে শুরু হয় রানী ভিক্টোরিয়ার শাসন ব্যবস্থা। তাহলে আমরা 1858 সালে পরবর্তী সময়ে আমরা জানতে পারলাম যে 1857 সেনা বিদ্রোহ পরপর কিন্তু ধীরে ধীরে লুপ্ত প্রায় হয়ে গিয়েছিল। তাহলে এখান থেকে তোমাদের কিন্তু মূল প্রশ্ন পড়বে 1857 সালের যে বিদ্রোহ, সেই বিদ্রোহ কি প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছিল, সেই বিদ্রোহেতে কোন ধরনের মানুষ অংশগ্রহণ করেছিল এবং ব্রিটিশ সরকার কিভাবে সেই দমন পীড়ন এর মাধ্যমে তাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে পেরেছিল। 1857 সালের সেই বিদ্রোহের সময় গড়ে আয়ে বলে একটি বিশেষ প্রবাদ প্রবচন রয়েছে। সেটা কি না, 1857 সালের 10 মে বিকালে তখন শেষ হয়ে আসছে। উত্তরপ্রদেশের মিরাটে সেনা ছাউনিতে বাজারে বসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিপাহী বাহিনীরা স্থানীয় মানুষদের সঙ্গে আলোচনা করছে। সেই সময় প্যারেড করে ইউরোপীয় বাহিনী বা ইংরেজরা তারা গির্জাতে গিয়েছিল চার্চে প্রার্থনার জন্য। সেই চার্চের প্রার্থনা যাওয়াকে কেন্দ্র করে কিছু সাধারণ মানুষ বা ছোট বালকের মনে হলো যে ইংরেজরা আসছে বা গড়ে আয়ে বলে চিৎকার করতে থাকে। সেই গড়ে আয়ের কথা শুনে তখনকার সময়ে মিরাটের সেনা ছাউনিতে যেসব বাঙালি সেনারা ছিলেন তারা কি করলেন না, তাদের অস্ত্রশস্ত্র লুট করে ওই সশস্ত্র ওই যারা চার্চে গিয়েছিলেন যেসব সেনারা তাদের উপরে চড়াও হয় এবং তাদেরকে হত্যা করেন। এই থেকেই গড়ে আয়ে ব্যাপারটা চলে আসছে। গড়ে আয়ে মানে মূলত উপনিবেশিক শাসনের যে ইংরেজ সেনারা, সেই সেনারা দের একটা ভুল বোঝা, সেই ভুল বোঝার উপর নির্ভর করেই গড়ে আয়ে এবং তারপর সংগঠিত শুরু করে। সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ, 1857 পূর্বে কিন্তু ভারতে এত সংগঠিতভাবে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে কিন্তু সংগ্রাম গড়ে ওঠেনি। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র নিয়ে বিদ্রোহীদের শুরু থেকেই বিতর্ক হয়েছিল। বেশিরভাগ ব্রিটিশ ভাষ্যকারের মতে এই বিদ্রোহ কেবল সিপাহীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাধারণ জনগণ নিজেদের অসন্তোষ প্রকাশের জন্য এই বিশৃঙ্খলার সুযোগে নিয়েছিল মাত্র। কিন্তু বিদ্রোহের সময়ে ব্রিটিশ পার্লামেন্টের প্রশ্ন উঠেছিল 1857 বিদ্রোহ কি নিছক সেনা বিদ্রোহ নাকি জাতীয় বিদ্রোহ রূপ নিয়েছিল। আমার মতে এটা কিন্তু পরবর্তী সময়ে জাতীয় বিদ্রোহের রূপ নিয়েছিল এবং 1857 বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করে থাকেন। এই ব্যাখ্যার মধ্যে খানিক বাড়তি আবেগ ছিল, কারণ 1857 বিদ্রোহের মধ্যে জাতীয়বাদের কোনো ধারণা ছিল না, বরং বিদ্রোহীদের নেতৃত্বে অনেকেই একে অন্যের বিরুদ্ধাচরণ করেছিলেন। তাছাড়া বিদ্রোহীরা পুরনো মুঘল শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে চেয়েছিলেন। আবার কেবল সিপাহী বিদ্রোহ কেবল 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সামগ্রিক রূপ ধরা পড়ে না। তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি একটি লাইক করতে ভুলবে না। তোমাদের শেষে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো চট করে আমি শর্ট প্রশ্নগুলোর উত্তর বলে দিচ্ছি। বাকি প্রশ্নগুলোর উত্তর যদি না পেয়ে থাকো অবশ্যই জানাতে ভুলবে না। সবাইকেই বলবো চ্যানেলটি অবশ্যই লাইক করে বন্ধুদেরকে জানাতে ভুলবে না। হিন্দু প্যাট্রিয়ট নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন বাহাদুর শাহ জাফর, শেষ মুঘল সম্রাট, এবং রাজা রামমোহন রায় সতীদাহ বিরোধী আন্দোলন,
বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। সাঁওতাল বিদ্রোহ সিধু ও কানহু। বেমানান শব্দ কোনটি? বেমানান শব্দ এখানে পণ্ডিত রমাবাই, বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন, ভগিনী শুভলক্ষ্মী, রানী লক্ষ্মীবাই, রানী লক্ষ্মীবাই এগুলো ছিলেন সংস্কারক আন্দোলনের সঙ্গে যুক্ত, আর রানী মঙ্গবাই হচ্ছে সেনা বিদ্রোহের সঙ্গে যুক্ত। আত্মরাম পাণ্ডুরং, মহাদেব, গোবিন্দ রানাডে, জ্যোতিরাও ফুলে, বীর সলিঙ্গম পান্তুল এখানে হবে জ্যোতিরাও ফুলে, রামমোহন রাও, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী এখানে হবে দয়ানন্দ সরস্বতী। বেমানান বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে এখানে হবে তিতুমির। তিতুমির ওহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, আর বাকিরা কিন্তু 1857 সেনা বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। আবার একটি নতুন ভিডিও নিয়ে কোনো এক সময় আবার দেখা হয়ে যাবে। ধন্যবাদ, নমস্কার।